আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে হলো আমরা অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান জেনারেল সায়েন্স ওটার দ্বিতীয় অধ্যায়টা শুরু করছি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কাজ এবং শক্তি, এনার্জি। তো আমরা শক্তি অধ্যায়ের শুরুতে অধ্যায় 2 আমাদের এটা হচ্ছে শক্তি, এবং এই অধ্যায়ে আমরা মূলত কাজ, শক্তি, বিভব শক্তি, গতিশক্তিগুলো সম্পর্কে আলোচনা করবো আর কি। তো আমাদের এই অধ্যায়ের টোটাল আলোচ্য টপিক হচ্ছে এই 5টা। আমরা কাজ এবং শক্তির বেসিক সম্পর্কে বিস্তারিত ধারণা নিব, সাথে বিভব শক্তি কী, গতিশক্তি কী, বল এবং শক্তি সম্পর্ক, ফাইনালি আমরা ক্ষমতার ধারণা টপিকটা বুঝে আমাদের অধ্যায়ের রীতি টানব। ঠিক আছে? তো এই অধ্যায়টা আসলে আমাদের এগুলা বেসিক আমাদের পুরো অধ্যায় জুড়ে। আমরা যখন পরবর্তী ক্লাসে যাব, ক্লাস 9-এ, তখন আসলে আপনাদের এগুলো বিস্তারিত ইলেবোরেট আলোচনা করা হবে। তো এখান থেকে যদি আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করে যাইতে না পারি, ওইখানে গিয়ে আমাদের কিন্তু বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ঠিক আছে? তো আমাদের উচিত এখান থেকে আমরা সব কনসেপ্ট সুন্দরভাবে ক্লিয়ার করে যাবো। অ্যাটলিস্ট আমাদের বইয়ে যতটুকু দেওয়া আছে ঠিক ততটুকুই। ওকে। তো আমাদের শুরুতে যে আলোচনা করতে হবে সেটা হচ্ছে কাজ সম্পর্কে, কিংবা ওয়ার্ক। কাজ বিষয়টা কি? তো আমরা সচরাচর আমাদের বাস্তবিক জীবনে কাজের যে ডেফিনেশন জানি, সেটা আসলে আমাদের বিজ্ঞানের ভাষার সাথে কখনোই মিলে না। তো আমাদের স্বাভাবিক আমরা যখন কাজের ডেফিনেশন খুঁজতে যাই, তখন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, একজন দারোয়ান সারাদিন সে বাসার গেটের সামনে হাঁটাহাঁটি করে বাড়ি পাহারা দিচ্ছেন। তো আমরা আমাদের বাসায় বলি সে কাজ করছে। কিংবা ধরে নেওয়া যাক একজন মানুষ মাথায় কিছু একটা নিয়ে সারাদিন দাঁড়ায় আছেন, তো আমরা বলছি উনি কাজ করছেন। প্রকৃতপক্ষে আসলে উনি কাজ করছেন না। তো বিজ্ঞানের ভাষায় ওনারা কাজ করছেন না। কিংবা স্রোতের টানে কিছু একটা ভেসে যাচ্ছে, কে একজন ওই জিনিসটাকে ধরে রাখছে, তো আমরা বলছি উনি কাজ করছেন। বিজ্ঞানের ভাষায় এটাকে আসলে কাজ বলা হয় না। বিজ্ঞানের ভাষায় কাজ বলার শর্ত হচ্ছে স্মরণ হতে হবে। স্মরণ বিষয়টা কি? স্মরণ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, যেটা আমরা স্কেলার রাশি দূরত্বকে বোঝাই। সাপোজ যখন আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, এটা একটা, মনে করেন এটা আমাদের একটা স্থানাঙ্ক এবং 0 পয়েন্ট চিন্তা করা যায়। প্রসঙ্গ কাটাবো। এটা হচ্ছে আপনাদের একটি স্কুল। আমি বলছি আপনারা স্কুলে যান ঠিক এই পথে। সাপোজ যারা একটু দুষ্টামি করতেছে তারা ফার্স্ট এই পথে যাবে, তারপর হচ্ছে এই পথে যাবে, তারপর হচ্ছে ঠিক এই পথে গিয়ে স্কুলে যাবে। তো আমি যদি জিজ্ঞেস করি আপনার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, আপনার প্রশ্ন হবে, আমি যদি দূরত্বটা মেনশন করি 3 মিটার, 2 মিটার, 1 মিটার। ওকে। এবং আমি যদি এখানে আরেকটা আঁকি, এটা হচ্ছে সাপোজ আমাদের 4 মিটার। তো আপনারা ছিলেন এখানে, আপনাদের বাসা এখানে, আপনি এখান থেকে যাওয়া শুরু করছেন, এখানে দিয়ে এদিকে গিয়েছেন। তো আমি যদি জিজ্ঞেস করি আপনার অতিক্রান্ত টোটাল দূরত্বটা কত, আপনি নিশ্চয়ই বলবেন আমি দূরত্ব অতিক্রম করেছি, এদিকে 3 মিটার গিয়েছি, তারপর 2 মিটার গিয়েছি, 3 দিয়ে 5, এদিকে 1 মিটার গিয়েছি 6, দেন আমার স্কুলে পৌঁছেছি। টোটাল আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 6 মিটার। এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আমরা পড়ব স্কেলার রাশি, ভেক্টর রাশি বিষয়গুলো। যে রাশি প্রকাশের জন্য মান এবং দিকের প্রয়োজন সেটা হচ্ছে ভেক্টর রাশি। যে রাশিকে প্রকাশের জন্য শুধু মান দ্বারাই প্রকাশ করা যাবে যে রাশিকে, সেটা হচ্ছে স্কেলার রাশি। সাপোজ ভর একটা স্কেলার স্কেলার রাশি। আমরা যখন তো ওখানে গিয়ে বলি আমাকে 1 কেজি ভরের চাল দেন, আমরা বলি না আমাকে 1 কেজি ভরের চাল দক্ষিণ দিকে দেন, উত্তর দিকে দেন, এরকম কথাটা বলি না, তাই না? বাট যখন আমরা স্মরণ ডিফাইন করব, তাহলে এটা হচ্ছে একটা দূরত্ব। এই দূরত্বের ক্ষেত্রে কিন্তু স্মরণটা নির্দিষ্ট না, আমাদের এই যে দিকটা নির্দিষ্ট না, একবার এই ডিরেকশনে, একবার এই ডিরেকশনে, একবার এই ডিরেকশনে। তো এখানে কিন্তু দিকটা নির্দিষ্ট না। আর যদি আমি জিজ্ঞেস করি এখানে টোটাল স্মরণ কত, স্মরণ আলটিমেটলি হবে এইখান থেকে এতটুকু, এটা হচ্ছে 4 মিটার। এবং স্মরণের জন্য দিকটা নির্দিষ্ট, এই বিন্দু থেকে এই দিকে। তাহলে এটা হচ্ছে স্মরণ। তো এটাই হচ্ছে আমাদের স্মরণ। তাহলে যখন বল প্রয়োগ করা হয়, কোনো বস্তু স্মরণ ঘটে, তখন আসলে কাজ হবে। ওই ব্যক্তিটা যদি নদীর স্রোতের বিপরীতে ভেসে যাওয়া কোনো একটা বস্তুকে না ধরে রেখে উনি যদি ছেড়ে দিতেন, তখনই আমরা বলতাম কাজ হয়েছে। তো একজন ব্যক্তি যখন হেঁটে হেঁটে পাহারা দিবে, তখন কাজ হচ্ছে। তবে উনি যদি বসে বসে পাহারা দেন বাড়িটা, তাহলে কাজ হবে না। এই উদাহরণগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, তো আমরা জাস্ট কাজের সংখ্যার ক্ষেত্রে বলবো, যখন আমরা কোনো বস্তুকে F বল প্রয়োগ করব, সাপোজ ফোর্স
এবং এম্বরের একটা বস্তু, ঠিক আছে, এম্বরের একটা বস্তুকে যখন আমরা এফ বল প্রয়োগ করার ফলে তার এস মিটার সরণ হইল, এস মিটার সরণ হইল এবং এম্বরের বস্তুটা আলটিমেটলি এখানে আসছে। তাহলে এম্বরের কোনো একটা বস্তুকে এফ বল প্রয়োগ করার ফলে যদি তার এস মিটার সরণ হয় তাহলে আমরা বলি এখানে কাজ হয়েছে। কাজের ভ্যালুটা যদি আমরা বলি ওয়ার্কের ডব্লিউ ওয়ার্ক, তাহলে আমাদের কাজের সংজ্ঞাটা হবে, সূত্রটা হবে ডব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে খুবই সিম্পল কথা, আমরা যখন কোনো বস্তুকে এফ বল দিয়ে এফ বল প্রয়োগ করব এবং বল প্রয়োগের ফলে যদি এটার উপর এস মিটার সরণ হয়, এটার এস মিটার সরণ হয় নির্দিষ্ট দিকে, তখন আমরা বলবো কাজ হয়েছে এবং কাজের ভ্যালুটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে কাজের পরিমাণটা কতটুকু হবে? কাজের পরিমাণ হচ্ছে যতটুকু বল প্রয়োগ করা হয়েছিল সাথে বলের দিকে ঠিক যতটুকু পরিমাণে যতটুকু বল প্রয়োগ করা হয়েছিল গুণন যতটুকু পরিমাণ সরণ হয়েছিল বলের দিকে সেটার গুণফল। তাহলে কাজের পরিমাণটা কি হবে? যতটুকু বল প্রয়োগ করা হয়েছিল গুণফল গুণ আমাদের যতটুকু সরণ হয়েছিল বল প্রয়োগের কারণে, এটা হচ্ছে আমাদের কাজের পরিমাণ। হ্যাঁ, তো এভাবে আমরা বলতে পারি কাজের যে ডেফিনেশন, ওটা যখন বল প্রয়োগ করে কোনো বস্তু সরণ হয় বলের দিকে তখন আমরা বলি কাজ হয়েছে কিংবা কাজ সম্পাদন হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বেসিক যে ধারণা কাজের ওই জিনিসটা। এবার আমরা যদি দেখতে পাই বলের একক হচ্ছে, আমরা জানি কি বলের একক হচ্ছে নিউটন, বলের একক হচ্ছে নিউটন। সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। তাহলে কাজের একক আমরা কি পাচ্ছি? নিউটন মিটার। এই নিউটন মিটারকে আমরা কি বলতে পারি? জুল বলতে পারি। নিউটন মিটারকে আমরা কি বলতে পারি? জুল বলতে পারি। তাহলে কাজের এসআই একক হচ্ছে জুল। এই এসআই এককে, এটাই হচ্ছে আমাদের এসআই একক। হ্যাঁ, এসআই একক হচ্ছে আমাদের জুল। আচ্ছা, তো যখন আমরা এখানে একটা ইট থাকে, যখন ইটকে আমরা বল প্রয়োগ করব তখন যখন সেটার সরণ ঘটবে তখন আমরা বলছি কাজ হয়েছে। তো এরকম একটা উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো কাজের আমরা ফাইনালি যে এটা পাচ্ছি, কাজের ভ্যালু হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস, বল এবং সরণের যে গুণফল ওটা। আচ্ছা, তো কাজের সাথে আমাদের শক্তিরও যে মানে একটা ইয়ে আছে, বা কাজ এবং শক্তি আসলে আক্ষরিক অর্থে ভিন্ন হলেও এরা জাস্ট ডেফিনিশনগতভাবে কিন্তু এরা এক। আমাদের কাজ এবং শক্তি যে কনসেপ্ট ওটা, শক্তি হচ্ছে কাজের পরিমাপ, মানে টোটাল কতটুকু কাজ হয়েছে সেটার পরিমাপটাই হচ্ছে আমাদের শক্তি। ঠিক আছে, শক্তি বা এনার্জি। তাহলে শক্তি বা এনার্জি হচ্ছে ঠিক যতটুকু কাজ হয়েছে ওটার পরিমাপ। শক্তি বা এনার্জি হচ্ছে যতটুকু কাজ হয়েছে সেটার পরিমাপ। শক্তি হচ্ছে আমাদের কাজের পরিমাপ এবং এই ক্ষেত্রে এটা আমাদের এর মতোই, কাজের মতোই। কাজের একক যেমন আমার জুল, শক্তির এককও জুল। শক্তির এককও কত? জুল। তাহলে কাজ এবং শক্তি অলমোস্ট একই। এবং শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। শক্তির একক জুল। ওকে, তো পৃথিবীতে শক্তির সৃষ্টিও নাই, শক্তির বিনাশও নাই। তো পৃথিবীতে শক্তি যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে, ঠিক ততটুকুই থাকবে। এটা হচ্ছে শক্তির নিত্যতা। তাহলে শক্তির পরিমাপ হচ্ছে, কাজের পরিমাপ হচ্ছে আমাদের শক্তি এবং শক্তির পরিমাপ কিন্তু আমাদের নির্দিষ্ট। হ্যাঁ, কাজের পরিমাপ হচ্ছে আমাদের শক্তি, শক্তির পরিমাপ নির্দিষ্ট। পৃথিবীতে শক্তির জাস্ট রূপান্তর সম্ভব হয়, এক রূপ থেকে অন্য রূপে যায়, কখনোই শক্তির সৃষ্টি হয় না, কখনো বিনাশ হয় না। ঠিক আছে, তো শক্তির সৃষ্টি নাই, শক্তির কোনো বিনাশ নাই, শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। আমরা যদি এরকম একটা উদাহরণ দেখি, তো আমরা এর আগে বলেছি যখন একটা ইট একটা নির্দিষ্ট জায়গায় ছিল তখন সেটাকে আমরা জাস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে রাখলাম। তাহলে কাজের ফলে আমাদের কী হলো? সরণ হলো। হ্যাঁ, কাজের ফলে সরণ হতেই হবে, তাইলে আমাদের কাজ হবে। আমরা যদি শুধু বল প্রয়োগ করি তাহলে কিন্তু কোনো সরণ হবে, যদি না হয় বল প্রয়োগ করার ফলে যদি কোনো সরণ না হয় তাহলে কাজটা হবে না। আমি এখানে বল দিলাম, বল প্রয়োগ করে এটার কোনো সরণ হইলো না, অনেক বেশি বল দিলাম তারপরেও সরণ হইলো না, আলটিমেটলি কোনো কাজ হইলো না। আমি যদি একটা দেয়ালকে ধাক্কা দেই, দেয়ালের যদি কোনো পরিবর্তন না হয় সরণের, তাহলে আমাদের কাজ হবে বলা যায় না। তাহলে বল প্রয়োগ করে আমাদের সরণ হইতে হবে, তাইলে আমাদের বলা যায় কাজ হয়েছে। ওকে, তাহলে আমাদের এখানে আমরা যখন হাত দিয়ে আমরা ইটটাকে সরালাম আমাদের সরণ হইলো, কাজ হইলো। আচ্ছা, তো এখানে আমাদের কাজের পরিমাপটা হচ্ছে শক্তি, আমরা শক্তির কনভার্সনটা দেখছি। তো আমাদের এখানে আমাদের কাজটা কীভাবে, ইটটা কীভাবে সরলো? আমাদের হাতের কারণে। হ্যাঁ, তাহলে শক্তির একটা রূপান্তর হইলো কেন? কীভাবে? হাতের
মাধ্যমে। হাত থেকে শক্তি পেলে, হাত শক্তি পেলে দেহে সঞ্চিত রাসায়নিক শক্তি হিসেবে। আমরা জানি আমাদের মেটাবলিজমের মাধ্যমে আমরা যখন খাই, এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন শর্করা থেকে আমরা পাই আপনাদের গ্লুকোজ, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড পাই প্রোটিন থেকে, তারপর স্নেহজাতীয় খাদ্য থেকে আমরা গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এগুলো পাই। ফাইনালি এগুলো দেহে সঞ্চিত থাকে, সঞ্চিত হয়ে আমাদের মেটাবলিজম ঘটি, আমাদের এটিপি থেকে আমরা শক্তি পাই, তাই না? এগুলো দিয়ে আমরা কাজ করি। আচ্ছা, তো এই রাসায়নিক শক্তি পাইছি থেকে খাবার থেকে, শর্করা, আমিষ, স্নেহ, মাছ, মাংস, রুটি, এগুলো থেকে আমরা পাই হচ্ছে আমাদের খাবারটা। তো খাবারটা আসে থেকে, খাবারটা শক্তি পাই রুটি থেকে, কিংবা আমরা যখন ধান গম খাই তখন ডিরেক্টলি রুটি থেকে, কিংবা যখন আমরা মাংস জাতীয় কোনো কিছু খাই, হাঁস, মহিষ, গরু, এগুলো যখন আমরা খাই তখন আমরা মাংস থেকে আসলে আমাদের শক্তিটা পাই, খাবারের যে এটা। তো এই মাছ, মাংস বা হাঁস, মুরগি আবার থেকে শক্তি পায়, তারা খায় ঘাস, ঘাস থেকে তারা শক্তিটা পায়। তাহলে এদের শক্তিটা আসলো ঘাস থেকে। ঘাস থেকে পায়, ঘাস আমরা জানি ফটোসিনথেসিস ঘটাবে তারা আলোর উপস্থিতিতে। আলো সিনথেসিস তৈরি করা, কী তৈরি করা? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করা। তাহলে ঘাস আমরা জানি তো ক্লোরোফিল থাকবে, আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করবে। সালোক, মানে হলো হ্যাঁ, লোক মানে হলো আলো, সংশ্লেষণ মানে তৈরি করা। আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি করার প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। আলোর উপস্থিতিতে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে কিংবা গ্লুকোজ তৈরি করে, যেটাকে আমরা বলছি সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই গাছটা খাদ্য তৈরি করে, এবং এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কীভাবে ঘটে? আলোর উপস্থিতিতেই ঘটে, সূর্যের আলোর উপস্থিতিতে ঘটে। এই সূর্যে আমরা জানি কীভাবে এই শক্তি উৎপন্ন হয়, এটা হচ্ছে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে। অসংখ্য হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে হিলিয়াম গঠন করে, এবং আমরা জানি এক্ষেত্রে অসংখ্য হিলিয়াম পরস্পর ভেঙে হাইড্রোজেন গঠন করে ফিউশন হয়, এবং ফাইনালি ফিউশন বিক্রিয়ার শক্তি উৎপন্ন হয়। শক্তিটা সূর্যালোকের মাধ্যমে পৃথিবীতে আসে, পৃথিবীর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তা খাদ্য তৈরি করে, ওই খাদ্যটা ঘাসে যায়, ঘাস থেকে হাঁস মুরগি থেকে আমাদের রুটি, মাংস কিংবা আমরা ডিরেক্ট মাংস খাই খাবার হিসেবে, দেহে সঞ্চিত রাসায়নিক শক্তি, ফাইনালি হাত থেকে আমাদের কাজটা সম্পন্ন হয়েছে। এভাবে শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। শক্তির কোনো সৃষ্টি নেই, শক্তির কোনো ধ্বংস নেই। এটা হচ্ছে আমাদের শক্তির যে নীতি, সংরক্ষণশীলতার নীতি এটা। এবং আমাদের শক্তি যেহেতু কাজের পরিমাপ, তাই কাজের একক যেহেতু জুল, আমাদের শক্তির একক কী হবে? জুল হবে। শক্তির যে একক ওটা হচ্ছে আমাদের অবশ্যই জুল। ঠিক আছে? তো আশা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, কাজ এবং শক্তি। তাহলে আমরা যদি আবার একটু রিভিশন করি, কাজ কখন বলবো? যখন আমরা বল প্রয়োগ করব, কোনো বস্তু স্মরণ হবে কিছু নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট দিকে, তখন আমরা বলবো কাজ হয়েছে। কাজের একক সূত্র হচ্ছে আমাদের W=Fs। এই যে F বল প্রয়োগের ফলে যদি S পরিমাণ স্মরণ ঘটে, যেটাই পাবো ওটা হচ্ছে আমাদের কাজের পরিমাপ, W=Fs। তো কাজের যে পরিমাপ, টোটাল যে পরিমাপ, ওটা হচ্ছে আমাদের শক্তি। কাজের যে পরিমাপ ওটা হচ্ছে শক্তি, এবং শক্তির প্রকারভেদে আমরা পড়বো পরবর্তীতে। তো শক্তির একক হচ্ছে জুল, যেহেতু কাজের যে পরিমাপ এটাও একটা কাজ, তাই কাজের যে পরিমাপ এটা যেহেতু শক্তির এককে আমাদের কী হবে? জুল হবে। এবং শক্তির যে নিত্যতা, এখান থেকে আমরা জানি শক্তির কোনো সৃষ্টি নেই, শক্তির কোনো ধ্বংস নাই, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করেছি। তো আমরা পরবর্তীতে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি সম্পর্কে বিস্তারিত জানবো। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।